জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংগিং। এ সময় চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের পরিবেশ বান্ধব প্রযুক্তি, পাট, বস্ত্র এবং ওষুধ শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান ভাইস প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফাইন্যান্স অ্যান্ড সাস্টেনেবিলিটির সভাপতিও ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা চীনকে বাংলাদেশের বিনিয়োগের জন্য আহ্বান করেন। বিশেষ করে দেশের বিশাল তরুণ সমাজকে ব্যবহারের কথা তুলে ধরেন। ইয়াং ডংনিং বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোতে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে উৎপাদন খাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে যাবে। ছাদের উপর সৌর প্যানেল এবং বাংলাদেশের পাট থেকে নানান পণ্য উৎপাদন, জৈব সার এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্য উৎপাদনের জন্য বিনিয়োগ করবে চীন। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই ভারত থেকে দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে একথা জানান তিনি। ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে শেষ পর্যন্ত বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এর মধ্যে ভারত বলছে যে জুলাইয়ের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে। দেশ ছেড়ে জামায়াত ইসলামী পালায়নি উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পুরনো ফর্মুলায় আর দেশ চলবে না। সকালে রাজধানীর ভাসান থেকে ঢাকা 17 সংসদীয় আসনের ভোটারদের আয়োজনে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত ইসলামী সমাবেশে গুলি, নির্যাতন ও হামলা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ভোটারদের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ ছেড়ে পালায়নি। দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যুবকদের স্বপ্নের বাংলাদেশ, এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মহান আল্লাহর উপর ভরসা করে শপথ করেছে। আমাদের এই যাত্রা থামবে না। আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয়। আমরা জনগণের প্রয়োজনে পাশে থাকতে পারলাম কি পারলাম না, এটাই বিষয়। স্বৈরাচার পালিয়ে গেলেও এর প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সভায় এই কথা বলেন তিনি। এই সময় রাজনৈতিক দলকে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এমন কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তির একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি ক্ষমতায় গেলে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার গড়ে তুলবে। এ সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসকারীদেরও বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন জয়নুল আবদিন ফারুক। প্রচারণাকে কেন্দ্র করে পাবনা 4 আসনের বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহপুর ইউনিয়নের চর গড়গড়িতে নির্বাচনী প্রচারণার সময় পাবনা 4 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী সমর্থকদের সঙ্গে
বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অন্তত 10টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তবে এই ঘটনায় দুই পক্ষ থেকে কোনো মামলা দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও 3 জন। বৃহস্পতিবার সন্ধ্যা ও দিবাগত রাতে 2 দফায় শহরের কান্দিপাড়ায় গোলাগুলি হয়। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সঙ্গে স্থানীয় লায়ন শাকিলের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়ায় মাদ্রাসা রোডে দিলীপের লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় লায়ন শাকিল ও তার সমর্থকরা। এতে গুলিবিদ্ধ হন 3 জন। গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলাকালে রাত 2টার দিকে কান্দিপাড়া এলাকায় সাদ্দাম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনি দিলীপের সমর্থক ছিলেন। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে দিলীপই বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে গুলি করে হত্যা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করে দিলীপ, জানায় রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে সাদ্দামের পরিবারকে বিভ্রান্ত করেছে। দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ, এই তারা 3 জনে ডেকে নিয়ে গেছে। একসাথে চলে আমার পুত্রবধূ ফোন দিছে, দিয়ে কথা আব্বা সাদ্দাম রে তো গুলি করে মারা লিছে। আসামিদের বাড়ি শনাক্তকরণের জন্য দুষ্ট ছেলেপেলে আমরা খোঁজ করতেছি, এদিকে সন্ত্রাসীরা কোন দিকে থাকতে পারে খুঁজটুজ করে আমরা এদিকে যখন যাই, যাওয়ার পথে হঠাৎ করে পিছন থেকে দর করে সেটাই দমদম গুলি। আমাদের এখানে লোকজন ছিল, অনেক লোকজন ছিল, এরা তারা দৌড়ে আসছে। দৌড়ে এসে আমরা ওইটা তাদেরকে দাওয়া করার উদ্দেশ্যে এদিকে আসছি, তখন এসে দেখি সাদ্দাম বাড়িতে লুটাই পড়ে আছে। সাদ্দাম আমার সঙ্গে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করে, ও আমার সঙ্গে 24 ঘন্টা থাকে। আজকে সাদ্দামের পরিবারকে ভুল বোঝাচ্ছে, সাদ্দামের পরিবারকে অনেকে মানে চাপ প্রয়োগ করতেছে। সন্ধ্যাবেলা যে ঘটনা ঘটেছিল তারই যে হিসেবে রাতে গভীর রাতে ঘটনা, গুলির ঘটনা, তবে কে বা কাহারা এখানে গুলি করেছে এই বিষয়গুলি এখনো শনাক্ত করা যায়নি। আমাদের দুই কর্মকর্তারা বিষয় তদারকি করছেন। আমরা হয়তো খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটন করতে পারবো যে আসলে এই ঘটনায় কে বা কাহারা পরবর্তীতে গভীর রাতে আবার এই ঘটনা ঘটিয়েছে। চট্টগ্রামের কোতোয়ালিতে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 2টার দিকে নগরের কোতোয়ালির জেলা পরিষদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে আহত অবস্থায় উদ্ধার করে চবেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঢাকার ধামরাইয়ে নিখোঁজের 3 দিন পর হৃদয় হোসেন নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় হোসেন ধামরাই পৌরসভার 9 নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, হৃদয় পেশায় একজন রাজমিস্ত্রি। গত 3 দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সকালে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলার রাঙ্গামাটি শহর, সাজেক ও কাপ্তাই। আবহাওয়া ভালো থাকায় নীল জলরাশিতে নৌ ভ্রমণ আর সবুজ প্রকৃতির সান্নিধ্যে উপভোগ করছেন হাজারো পর্যটক। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, রাঙ্গামাটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? পর্যটক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন, জানাবেন। সিফাত, আপনি জানেন যে রাঙ্গামাটিতে 3টি প্রধান পর্যটন কেন্দ্র রয়েছে। বিশেষ করে রাঙ্গামাটি শহর, সাজেক এবং কাপ্তাই, এই 3টি পর্যটন কেন্দ্রে আসলে আমরা জানতে পেরেছি সেখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন বিপুল সংখ্যক পর্যটকদের উপস্থিতি রয়েছে। আজ অন্তত 70 থেকে কোথাও কোথাও শতভাগ পর্যন্ত আবাসিক হোটেলগুলো বুকিং এর তথ্য আমরা জানতে পেরেছি।
একটুখানি বলে রাখি, শীত মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি এই রাঙ্গামাটির পাহাড়ি এই অঞ্চলটিতে, যেখানে হয়তো আরো কিছুটা সময় লাগবে। কিন্তু এই অবস্থায় আবহাওয়া একেবারেই অনুকূলে রয়েছে। দিনের বেলায় খুব বেশি গরম পড়ছে না, একই সঙ্গে রাতেও সেইভাবে আসলে শীত অনুভূত হচ্ছে না। যার কারণে চমৎকার এই আবহাওয়ায় পর্যটকরা এই সময়টিকে বেছে নিয়েছেন। আমরা সকাল থেকে রাঙ্গামাটির এই যে ঝুলন্ত সেতু এলাকা, যেখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি, দেখেছি বিপুল সংখ্যক পর্যটকদের সমাগম ঘটেছে। বিশেষ করে এখানে যেমন তরুণরা রয়েছেন, একই সঙ্গে পরিবার নিয়েও অনেকেই দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন। বলে রাখি যে বর্ষা মৌসুমে যে প্রাণ প্রকৃতি একেবারে সবুজ সতেজ হয়ে উঠেছিল, একই সঙ্গে রাঙ্গামাটির যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদ, সেটি আসলে জলে পরিপূর্ণ হয়ে গেছিল। সেই নীল জলরাশির যে মায়াবী মোহ এখনো পর্যটকদের টানছে, এবং সেই সৌন্দর্যটুকুন অবগাহন করার জন্যই মূলত পর্যটকদের যে এই হ্রদ কেন্দ্রিক যে পর্যটন, সেটি আসলে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। পর্যটকদের ব্যাপকভাবে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি রাঙ্গামাটির যে ঝুলন্ত সেতু পর্যটনের যে আইকন, ৩৩৫ ফুট দৈর্ঘ্যের এই ঝুলন্ত সেতু। এখানে বিপুল সংখ্যক পর্যটক যেমন উপস্থিতি হয়, একই সঙ্গে আপনি জানেন রাঙ্গামাটির শহরের কথাই যদি বলি, এখানে পুলিশের পলোয়েল পার্ক রয়েছে, সেনাবাহিনী পরিচালিত আরণ্যক রিসোর্ট রয়েছে। একই সঙ্গে রাঙ্গামাটির সঙ্গে সংযুক্ত কাপ্তাইয়ের যে আসাম বস্তি সড়কটি রয়েছে, তার দুপাশে নয়নাভিরাম যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করছেন এখানকার যে পর্যটকরা। একই সঙ্গে সুবলং ঝর্ণা রয়েছে, ফুরোমন পাহাড় রয়েছে। এর বাইরে যদি বলি, কাপ্তাই ন্যাশনাল যে জাতীয় উদ্যান রয়েছে, সেটি যেমন রয়েছে, এর সঙ্গে যে হালের ক্রেস সাজেক উপত্যকা, যে সেখানেও আসলে পর্যটকদের বিপুল সংখ্যক উপস্থিতির তথ্য আমরা জানতে পেরেছি। একটুখানি বলে রাখি যে এই যে রাঙ্গামাটির পর্যটন মূলত পাহাড়, অরণ্য, একই সঙ্গে যে প্রাকৃতিক ঝর্ণা রয়েছে, সবুজের দিগন্ত বিস্তৃত যে সবুজের সমারোহ, এই কাপ্তাই যে হ্রদ, নীল জলরাশি, সব যে মায়াবী একটি দৃশ্য, সেই দৃশ্য অবলোকন করার জন্যই মূলত সারা বছরই পর্যটকদের উপস্থিতি থাকে এই অঞ্চলটিতে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে 10 থেকে 15,000 পর্যটকদের উপস্থিতি আমরা জানতে পারি। তবে যে লম্বা টানা ছুটিগুলো যেখানে হয়, সেখানে অন্তত 60 থেকে 70,000 পর্যটকের উপস্থিতি থাকে। রাঙ্গামাটি, সাজেক এবং কাপ্তাই এই তিনটি পর্যটন কেন্দ্রে মূলত 10 থেকে 15,000 পর্যটকদের রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। তবে বেশিরভাগ যে পর্যটকরা আসেন, দিনে এসে তারা পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আবার গন্তব্যে ফিরে যান। রাঙ্গামাটিতে এই যে পর্যটন কেন্দ্রিক ব্যবসায় এখন বলা চলে খুবই চাঙ্গা অবস্থায় রয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শিফাত। পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলার রাঙ্গামাটি, সেটি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনের থার্ড ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল। সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে কার্নিভালের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর GM মুজিবুর রহমান। এরপর এসবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, আইফার্মার কর্তৃক কর্মশালা সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বর্নিল ক্যালিভারে সাজানো হয় পুরো আয়োজন। এ সময় সরকারি চাকরিতে ক্যারিয়ার নয়, বরং উদ্যোক্তা থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে কিভাবে নিজেদের উন্নত ক্যারিয়ার গড়া যায় সে সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা। শনিবার শুরু হবে চাকরি মেলা, সেখানে অংশ নেবে 20টির বেশি কোম্পানি। এক ঝাঁক তরুণ তরুণীর সমন্বয়ে একটি ক্লাব, এবং এই ক্লাবের মাধ্যমে শুধু আমরা যে ক্যারিয়ার নিয়ে কথা বলি তাই না, একজন ছেলেকে কিভাবে অথবা একজন ছাত্র বা ছাত্রীকে কিভাবে স্মার্ট করে তোলা যায়, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়, সেটারই একটা কেন্দ্র হিসাবে এটা পরিচালিত হচ্ছে। বরিশাল ভোলা সেতুর দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ঢাকার ভোলা জেলার বাসিন্দারা। বিকেলে সড়ক অবরোধ করায় শাহবাগ জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে আছেন সহকর্মী তারেক, সরাসরি যুক্ত হব তার সাথে। তারেক, দাবির বিষয়ে বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। সিফাত, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে তারা বিকেল থেকে এখানে বিক্ষোভ করছিল, কিন্তু এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভোলা বরিশাল সেতুর দাবিতে যারা আসলে বিক্ষোভ করছিলেন, তারা এই মুহূর্তে ওই মোড় থেকে সরে এসে কিন্তু জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে। এবং যে বিষয়টি আপনি জিজ্ঞেস করলেন আসলে তাদের দাবিটা কি, এই দাবির আগে আমি একটু ছোট করে এর পটভূমিটা বলে রাখি যে ভোলা বরিশাল সেতুর এই
কথাটি কিন্তু একটি পরিকল্পনাধীন একটি সেতু দাবি কিন্তু তারা করছেন। কারণ 2019 সালে তৎকালীন আওয়ামী লীগের একজন নেতা তোফায়েল আহমেদ তিনি কিন্তু এই সেতুর একটি আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে 2021 সালের মধ্যে এই সেতুর কাজ শুরু হবে, কিন্তু আদৌ এই সেতুর নির্মাণ কাজ শুরু না হওয়ার কারণে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ। আপনাদেরকে আরেকটি বিষয় একটু উল্লেখ করি যে গেল একদিন আগেও কিন্তু ভোলা বরিশাল সেতুর দাবিতে কিন্তু ভোলাতেও তারা মানববন্ধন করেছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার এই প্রাণকেন্দ্র যেটা বলা যেতে পারে শাহবাগের পাশে যে জাদুঘর রয়েছে, এই জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষোভকারীরা তাদের দাবি তুলে ধরছেন এবং বলছেন যে এটা দীর্ঘদিনের দাবি এবং বাংলাদেশে ভোলা থেকে কিন্তু যে জাতীয় গ্রিডে গ্যাস যোগ হয় সেই বিষয়টি তারা উল্লেখ করে বলছেন এমন একটি পরিস্থিতিতে কিন্তু ভোলা আদৌ কোনো সড়ক পথে কিন্তু বাংলাদেশের সাথে কিংবা কোনোভাবে সংযোগ স্থাপন করতে পারেনি। এই সেতুটির মাধ্যমেই কিন্তু একটি স্থলপথে এই যোগাযোগ সংযোগটি হওয়ার কথা ছিল, কিন্তু আদৌ এই তার কোনো বাস্তব রূপ তারা দেখতে পারেনি বলেই কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ, এই বিষয়টি তারা উল্লেখ করছে। এবং আপনাকে আরেকটু উল্লেখ করি যে এই বিক্ষোভটি শুরুতে যখন রাজধানীর কেন্দ্রে শাহবাগের মোড়ে অবস্থান করছিল তখন কিন্তু বেশ যানজটের তৈরি হয়েছিল। আজ শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে টিএসসি পর্যন্ত সেই যানজট আমরা লক্ষ্য করেছি এবং এখানে বেশ আমরা দেখতে পাচ্ছি জমায়েত হয়েছে মানুষের, তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলছেন যে এই একমাত্র সেতু কিন্তু তাদের এই সেতুটি হলে কিন্তু বাংলাদেশের অন্যতম বড় একটি সেতু কিন্তু হওয়ার কথা। তো তারই প্রেক্ষিতে তারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সেতুর কাজ যাতে দৃশ্যমান হয় এই বিষয়টির দাবি তারা জোর দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বরিশাল ভোলা সেতুর দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছিল ঢাকা জেলার বাসিন্দারা, সেটি জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ তারেক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের আসাম রাজ্যে বহু বিবাহ নিষিদ্ধ করে একটি বিল পাশ হয়েছে। বিলটি আইনে পরিণত হলে বহু বিবাহ করলে ভোগ করতে হবে 10 বছরের কারাদণ্ড। আসাম প্রহিবিশন অফ পলিগ্যামি বিল 2025-এর মাধ্যমে রাজ্যটিতে বহু বিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আইন ভাঙলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেশের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। আইন পাশ হওয়ার পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসামের নারীদের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এই আইন চালু করা হলো। যদিও বিলটি পাশ হওয়ার আগে এ নিয়ে তুমুল বিতর্ক হয়। মুসলিম বিধায়করা দাবি করেন এর ফলে সংখ্যালঘুদের ব্যক্তিগত অধিকার খর্ব করা হচ্ছে। তার মনে করেন এই আইনের কারণে অনেক জটিলতা তৈরি হবে। হংকংয়ে একটি বহুতল পাবলিক হাউজিং কমপ্লেক্সে বুধবার লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে 128 জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া আহত 79 জন এবং নিখোঁজ অনেকেই রয়েছে। এখনও 24 ঘন্টারও বেশি সময় পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নি নির্বাপন অভিযান শেষ করার কথা জানায় দমকল বিভাগ। ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সংস্কারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির 3 জনকে গ্রেপ্তারের পর চালানো হয়েছে তল্লাশি অভিযানও। জব্দ করা হয়েছে প্রেস্টিজ কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ নথি ও ডিভাইস। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 10,000 হংকং ডলার জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের কারণে এখনও 21 জন নিখোঁজ ও 10 জন আহত রয়েছেন। দেশটিতে বিভিন্ন অংশে বন্যার পানিতে রেললাইন প্লাবিত হয়, বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। এছাড়া সড়ক পথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। বেশিরভাগ নদীর পানি বেড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে শহর অঞ্চলেও। বন্যা কবলিতদের উদ্ধারে পুলিশের সঙ্গে যোগ দিয়েছে দেশটির নৌবাহিনীর সদস্যরা। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানী কলম্বো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে চা উৎপাদনকারী পাহাড়ি অঞ্চলে অন্তত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চরম দুর্দশায় পড়েছে গাজার শরণার্থী শিবিরের বাসিন্দারা। শীতের মধ্যে বৃষ্টি ও বন্যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। যুদ্ধ বন্ধ হলেও তারা পর্যাপ্ত শীতের পোশাক ও ত্রাণ সহায়তা পাচ্ছে না। মধ্য গাজার বেশ কয়েকটি শরণার্থী শিবিরের তাঁবুগুলো এর মধ্যে ডুবে গেছে। কিছু অংশে পানি নেমে গেলেও কাদামাটিতে পুরু হয়ে মেঝে অসহনীয় হয়ে উঠেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। ঘুমানোর জায়গা নেই, কোনো রকমে পানি সরিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। এমন অবস্থায় আন্তর্জাতিক সংস্থার কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ চান ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত করা হবে। তবে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে কাদের গণ্য করা হবে তা স্পষ্ট হয়নি ট্রাম্পের পোস্ট থেকে। এছাড়া পূর্ববর্তী বাইডেন প্রশাসনের আমলে মার্কিন অভিবাসনের অনুমতি পাওয়া লাখ লাখ মানুষের অনুমোদন প্রত্যাহারেরও ঘোষণা দেন ট্রাম্প। পোস্টে তিনি আরও বলেন, আমেরিকান নন এবং এমন সব নাগরিককে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া বন্ধ করবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডস সদস্যদের হত্যা চেষ্টা এবং এই হামলায় জড়িত আফগানিস্তান থেকে আসা ব্যক্তির পরিচয় প্রকাশের পর এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থল হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে বৃহস্পতিবার সেনাদের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি নৌপথে মাদক বিরোধী অভিযান বেশ অগ্রগতি হওয়ায় স্থলপথেও মাদক বিরোধী অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ভেনেজুয়েলাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালান এবং বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে তকমা দিয়ে এসব অভিযানের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশ রক্ষায় প্রস্তুত বলে পাল্টা সতর্কবার্তা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মাদক বিরোধী অভিযানের নামে নৌকা ও জাহাজে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ৮০ জনের বেশি নিহত হয়েছেন। তুরস্ক সফরের দ্বিতীয় দিনে আঙ্কারায় সারা মধ্যপ্রাচ্যের খ্রিস্টান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও। পোপ হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফর এটি। শুক্রবার পোপকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। ইস্তাম্বুলের ল্যাটিন রাইট হোলি স্পিরিট ক্যাথেড্রালে বিশপ, যাজক ও কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি এই অঞ্চলে খ্রিস্টানদের প্রাচীন উপস্থিতির কথা তুলে ধরেন। তুরস্কে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করেন পোপ। এছাড়াও নানা বৈষম্যের শিকার ক্যাথলিক সম্প্রদায়ের মানুষদের ধর্মের পথে থাকতে অনুপ্রাণিত করেছেন তিনি। অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রের ক্রেতার সংখ্যা ছাড়াতে পারে অতীতের সব রেকর্ড। থ্যাঙ্কস গিভিং এর পরদিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্ল্যাক ফ্রাইডে দিনটিতে বিশাল মূল্যছাড়ের উৎসবে কেনাকাটায় মেতে ওঠেন অনেকেই। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেল ফেডারেশনের তথ্য বলছে, থ্যাঙ্কস গিভিং ডে, ব্ল্যাক ফ্রাইডে ও সাপ্তাহিক ছুটিতে যুক্তরাষ্ট্রের কেনাকাটায় যোগ দেবেন প্রায় 18,69,00,000 মানুষ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।